আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সরি একটু ক্লাস লেট হওয়ার কারণে। আসলে টানা ক্লাস নিতেছিলাম, একটু আগে দেখছিলাম আমি লাইভে ছিলাম। তো আজকে হচ্ছে তোমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অ্যাকাউন্টিং ক্লাস 4 নম্বর। ঠিক আছে, আমরা জানালে 4 নম্বর ক্লাসে আছি। সবাই একটু তাড়াতাড়ি ফার্স্ট জয়েন করে ফেলো। সবাই একটু ফার্স্ট জয়েন করে ফেলো। সবাই একটু ফার্স্ট জয়েন করে ফেলো, ঠিক আছে? সবাই একটু জয়েন করে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু জয়েন করে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা করো। ওকে, সবকিছু ক্লিয়ার আছে? একটু দেখো তো, সব কথা ভয়েস সব কি ক্লিয়ার আছে? কোনো সমস্যা আছে একটু বলো তো দেখি। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট একটু পরে দেখতেছি। তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। আমি তোমাদের অঙ্কটা করে দিব এখনই। একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? একটু ক্লাসটা শেয়ার করে দাও তোমরা। হ্যাঁ, তোমাদের গত ক্লাসটা মিস গিয়েছিল অনেক বড় একটা প্রবলেমের কারণে। তো আশা করি সবাই একটু জয়েন করে ফেলবো আজকে। আচ্ছা, ওকে। ক্লাস কিন্তু এখনো শেয়ার হয়নি, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, ওকে। তাহলে তোমাদের গত ক্লাসে 9 পর্যন্ত হোমওয়ার্ক ছিল, তারপর হচ্ছে 15, 16 আর হচ্ছে 17 হোমওয়ার্ক ছিল। তো আজকে তোমাদের সাথে একটা জটিল অঙ্ক ক্লাস করবো আমি, ঠিক আছে? জটিল একটা অঙ্ক ক্লাস করাবো। ওকে, একটু খেয়াল করো। তো ক্লাসের জন্য তোমাদের এই যে আমরা যে জার্নাল শিটটা তোমাদের দিয়ে দিছি, যারা যারা জার্নাল শিটটা পেয়ে গেছো এবং যারা পাওনি আমাদের পেজ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আমাদের পেজে কিন্তু সম্পূর্ণ জার্নাল শিটটা দেওয়া আছে। তোমরা যারা যারা শিটটা পাওনি পেজ থেকে নিয়ে নিবা, এবং ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং আমাদের ওয়ার্ড লিঙ্কটা দেওয়া আছে। তো তোমাদের আজকে আমি 10 নম্বর ম্যাথটা একটু করাবো। সবাই একটু রেডি লিখে দাও। সবকিছু যদি ঠিকঠাক থাকে একটু সবাই একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? আজকে আমি তোমাদের 10 নম্বর ম্যাথটা করাবো। 10 নম্বর ম্যাথের মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা অনেক কিছু শিখতে পারবা। এখানে নতুন কিছু আছে, এবং আমরা জানি তোমরা যারা এই ম্যাথটা দেখছো, এটা হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2019 সালে আসছে। তোমরা অনেকে জানো বা অনেকে দেখছো যে আসলে এখানে নতুন কিছু আছে। আমি তোমাদের আস্তে আস্তে সুন্দর করে দিব, ঠিক আছে? সবাই রেডি তো? ওকে। আর যারা বিবিএ ক্লাস থেকে যে করতেছো একটু কমেন্ট করো তোমরা, বিবিএ ডিপার্টমেন্টের যারা ক্লাস দেখতেছো। আচ্ছা, আজকে ক্লাসে এত কম স্টুডেন্ট কেন? আমি নিজে অক্লান্ত। তোমরা যদি স্টুডেন্ট কমে যাও তাহলে কিভাবে হবে? ওকে, দেখো এখানে এখানে কয়েকটা লেনদেন আছে। লেনদেনটা আমি সুন্দর করে দিব, তারপরে আবার তোমাদের প্রবলেম থাকতে পারে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। দেখো, এখানে হচ্ছে মিস্টার হাবিব স্টার্টেড বিজনেস অন July 1, 2019. The following selected one events transaction were occurred during the month of July. এখন দেখো জুলাই 1 লেখছে,
ইনভেস্ট 7 লাখ ইন ক্যাশ, তাহলে এটা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এরপরে কি লিখছে জুলাই 4 ইনকারেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ কি বাংলাদেশ টাকায় 10,000 অন অ্যাকাউন্ট। তোমরা জুলাই 4 এর একটু জানাল দাও তো দেখি সবাই, জুলাই 4 এর জানাল দাও দেখি তো সবাই, কে কে পারো জুলাই 4 এর জানাল দাও সবাই দেখি, কে কে পারো সবাই একটু জুলাই 4 এর জানাল দাও তো দেখি, জুলাই 4 কি হবে? ভয়েস কি প্রবলেম হচ্ছে দেখি, জুলাই 4 কি হবে? হ্যাঁ ঠিক আছে, তো ভয়েস কি প্রবলেম হচ্ছে? আচ্ছা জুলাই 4 এর একটু জানাল দাও সবাই। জুলাই 4 এর জার্নালটা একটু বলো। এক্সপেন্স ডেবিট শুধু এক্সপেন্স লেখা যাবে না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখতে হবে। মাহফিদ হাসান অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাডভার্টাইজিং পেয়াবল ক্রেডিট, ঠিক আছে। রাশেদ এক্সপেন্স ডেবিট পেয়াবল ক্রেডিট, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট লিখতে হবে, অ্যাডভার্টাইজিং পেয়াবল ক্রেডিট লিখতে হবে। তারপর হচ্ছে ফাহিমা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। তোমরা সবসময় অ্যাডভার্টাইজিং পেয়াবল লেখাটার চেষ্টা করবা, এটা হচ্ছে সব থেকে সুন্দর। হ্যাঁ এরপরে কি সবাই সবাই একটু কমেন্ট করো দেখি যে তোমরা কি কি বুঝতে পারলে এতদিনে। নিপা ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াসপিয়া বিনতে ওহি ঠিক আছে, ইমনদার হ্যাঁ ঠিক আছে, মাহমুদা ঠিক আছে, এমডি ইসমাইল হক হ্যাঁ ঠিক আছে। তুমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়াবল দিয়ে দিও, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, চৈতি সরকার। আচ্ছা তাহলে আমরা এটা কমপ্লিট, সমস্যা না। এরপর কি লিখছে জুলাই 8 পারচেজ ইকুইপমেন্ট কস্টিং কত 4 লাখ ফর ক্যাশ, তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 11 নাম্বার হায়ার এ ম্যানেজার এট স্যালারি, হায়ার করা হয়েছে, হায়ার মানে নিয়োগ করা হয়েছে, এটা এখন লেনদেন হবে, এটা হচ্ছে নো ট্রানজাকশন, কি নো ট্রানজাকশন। এরপর হচ্ছে তোমাদের 12 পেড স্যালারি টু এমপ্লয়িজ 2000 টাকা, পেড পরিশোধ করা হয়েছে স্যালারি টু এমপ্লয়ি কর্মচারীকে 2000 টাকা, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। জুলাই 13 পেড 12,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের জন্য বীমা প্রিমিয়াম দেওয়া হলো, 1 বছরের জন্য কি দেওয়া হলো বীমা প্রিমিয়াম দেওয়া হলো। তাহলে 1 বছরের জন্য বীমা প্রিমিয়াম দেওয়া হলে কি অগ্রিম বীমা, কি অগ্রিম বীমা, সবাই এটা জানাল বলতো দেখি। আচ্ছা সবাই একটু বলো তো দেখি এটা কি, এটা জানাল কি হবে পেড বিডিটি 12,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি, ঠিক আছে, সেজন্য হয়তো আমাদের ক্লাসগুলো তোমরা পারতেছো, তোমরা নিজেরাই সব পারতেছো, আমার কিছু করা লাগবে না। আমি মনে হয় এখানে 2-1টা জানাল করে দিলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা অনেক রাশেদ লেখছে ক্যাশ ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, বলদা এটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো প্রিপেড ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্রিম বীমা দিছি, অগ্রিম বীমা হচ্ছে সম্পদ বাড়ছে ডেবিট, আর ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। ওকে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট মনে থাকবো। আচ্ছা এরপরে কি ওকে 7 নাম্বার উইথড্র উত্তোলন করা হয়েছে বাংলাদেশের টাকায় বিডিটি 8,000 টাকা ফর ক্যাশ পার্সোনাল ইউজ, তাহলে উইথড্র বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, উইথড্র বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এই 17 পর্যন্ত আমরা সবাই একটু ক্লিয়ার লিখে দেব, দেখছো কত সহজ হয়ে গেছে। 17 পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও, লেখা হচ্ছে 17 পর্যন্ত ক্লিয়ার, 17 পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও। তোমরা অনেকে গেস্টের এক্সাম নিয়ে একটু ব্যস্ত আছো আমি জানি, অবশ্য গেস্ট এক্সামের পর থেকে তোমরা ক্লাস করবা। আচ্ছা তাহলে কি উইথড্র আর এটা হচ্ছে আমাদের উত্তোলন বাড়ছে ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা অল্প করে একটু বোঝাই দেওয়ার জন্য বলছে, আচ্ছা সমস্যা নাই, এগুলো আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, তারপর আমি বলে দিচ্ছি একটু। ওকে এখন হচ্ছে 22 নাম্বার, দেখো আমি একটু বুঝিয়ে দিব এখন 22 নাম্বারটা। রিসিভ পেয়েছি 67,000 টাকা ইন ক্যাশ নগদ ফর অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি এর জন্য আমরা কত 67,000 টাকা পাইছি।
তো এটা ধরো একটা প্রতিষ্ঠান, সেখানে অনেক অ্যাডমিশন হয়। অ্যাডমিশন ফিটা আমরা 60 টাকা যদি পাই, তাহলে এটা জানাল কি ক্যাশ ডেবিট, ডেবিট কত ৬৭,০০০ টাকা। অ্যাডমিশন ফ্রি ক্রেডিট, এটা হচ্ছে আমাদের আয়। ঠিক আছে, অ্যাডমিশন ফ্রি ক্রেডিট কত টাকা? ৬৭,০০০ টাকা। এখন তুমি বলতে পারো স্যার এটা আয় কিভাবে হইলো? শোনো, আমরা নর্মালি যখন কোন একটা কলেজ বা স্কুলে ভর্তি হই, তারা আমাদের কাছ থেকে অ্যাডমিশন ফিটা জেনে, এটা কিন্তু তারা আমাদের কি এটার পরিবর্তে যে সেবা দিবে এরকম কিছু না, কিন্তু তারা আবার মাসে আমাদের থেকে কি নেয়? টাকা নেয়। আমাদের এখন প্রতিষ্ঠানে যদি কেউ অ্যাডমিশন ফি দেয়, এই অ্যাডমিশন ফিটা আমরা একটা সিস্টেমে, এটা আমাদের একটা আয়, মানে অ্যাডমিশন ফিটা একটা আয়। তো এটা আমরা সাথে সাথে এটা আয় হিসেবে গণ্য হয়ে যাবে, কারণ এই অ্যাডমিশন ফি এর সাথে আমরা যে পরবর্তীতে সেবা দিব এটা কোনো সম্পর্ক নাই। পরবর্তীতে যে তুমি সেবা নিবা সেটার জন্য তুমি বেতন দিবা, বুঝতে পারছো? তার মানে অ্যাডমিশন ফিটা কি আমাদের জন্য একটা সরাসরি আয়। তাহলে আমাদের সম্পদ বাড়ছে ডেবিট, নগদ টাকা, এবং আয় বাড়ছে কি ক্রেডিট। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, সবাই তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, অ্যাডমিশন ফি দিতে পারো অথবা সার্ভিস রেভিনিউ দিতে পারো, সমস্যা নাই। তবে এটা আমরা এটা সেবার মাধ্যমে আয় করি নাই, অ্যাডমিশন ফি, মানে এটা অ্যাডমিশন ফি দিলে সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে দিতে পারো যে তোমার ক্যাশ ডেবিট, অ্যাডমিশন ফি রেভিনিউ ক্রেডিট, অ্যাডমিশন ফি রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, সবই সেবায়। ঠিক আছে, কিন্তু সেবায় যদি নাম থাকে, যেমন কনসাল্টিং ফি, তুমি লিখবা কি কনসাল্টিং রেভিনিউ। ধরো যদি মনে করো সেবার আরো কোনো নাম থাকে, যেমন এটা অ্যাডমিশন ফি, তুমি লিখবা অ্যাডমিশন ফি রেভিনিউ। আর যদি নর্মালি সেবার কোনো নাম না থাকে, আরেকটা আছে যেমন মেরামত, রিপেয়ার। রিপেয়ার মানে কি? মানে মেরামত করতে, এটা কিন্তু সেবা। তুমি কিন্তু চাইলে রিপেয়ার রেভিনিউ লিখতে পারো। তো এইসবের ক্ষেত্রে তুমি যেটা সেবা দিয়ে আয় করো সেটা কিন্তু সার্ভিস রেভিনিউ লিখতে পারো, অথবা এটা নাম দিয়েও লিখতে পারো। আর অ্যাডমিশনের ফির ক্ষেত্রে অ্যাডমিশন ফি লিখবা, কারণ এটা কিন্তু সেবা না দিয়ে এটা একটা সিস্টেমেটিক ভাবে আয় করা হয়। ঠিক আছে, মানে তুমি আমার প্রতিষ্ঠানে ভর্তি হইবা, করবা, তোমার ১,০০০ টাকা দিতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এটাকে তুমি অ্যাডমিশন ফি দিলে সব থেকে সুন্দর হয়। আশা করি তোমরা আমার তোমাদের প্রশ্ন উত্তর পেয়েছো। আচ্ছা, হ্যাঁ আমি বলেছি, আমি একদম সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দিছি, ভালো করে খেয়াল করো। এই ২৭ নাম্বারটা নিয়ে সবার প্রশ্ন আছে। এই ২৭ নাম্বার আমি এখন তোমাদেরকে বুঝাবো। এই ২৭ নাম্বারটা আমি ভালো করে বুঝাবো, একটু খেয়াল করো। তো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মানুষ কি করে? অ্যাডমিশন নেয়, এবং অ্যাডমিশন নেওয়ার পরে তারা এখান থেকে সেবা নেয়। ঠিক আছে, তো খেয়াল করে এখানে কি লেখা আছে? সোল্ড ১০০ কুপন। মনে করো ১০০টা টিকিট কি করা হয়েছে? তুমি ১০০টা টিকিট বিক্রি করছো। কতটা? ১০০টা টিকিট। কুপন বক্স মানে টিকিটের বই। কুপন বক্স মানে কি? টিকিটের বই। তুমি ১০০টা টিকিটের বই বিক্রি করছো। ঠিক আছে, আচ্ছা। ফরবিটেড ইচ, ইচ ১০০ টাকা, ইচ, ইচ মানে প্রতিটি। সোল্ড ১০০টা কুপন বই, তুমি ১০০টা কুপন বই বিক্রি করছো, মানে টিকিটের বই, টিকিটের বই। ফর বিডিটি বাংলাদেশের প্রতিটার দাম কত? ইচ, প্রতিটা ১০০ টাকা। তাহলে ১০০টা কুপন বইয়ের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে গুণ দিলে কত হয়? ১০,০০০ টাকা। খেয়াল করো, ইচ বুক কন্টেন্স 10 কুপন। প্রতিটা বইয়ের মধ্যে 10টা কুপন আছে। 10টা কুপন মানে কি? ধরো একটা মোটা বই, এখানে কয়টা কুপন? 10টা কুপন, সরি ১০০টা কুপন। ধরো ১০০টা টিকিট বা ১০০টা মোটা মোটা টিকিট, এবং এই প্রত্যেকটা টিকিট আবার 10টা করে পেজ আছে। পেজ 10টা করে কি আছে? পেজ আছে। এটাকে বলছে কি 10 contents of coupons the enroll the holder to one admission। এখানে জিনিসটা বোঝানো হয়েছে যে আমরা যে ১০০টা কুপন সেল করছি, প্রত্যেকটা কুপনের দাম ১০০ টাকা। ভালো করে বুঝবা, ইচ ব্যাংক কন্টেন্টস, প্রতিটা কন্টেন্টস
কুপনে 10টা করে পেজ, এবং যে কিনছে সেই লোকে দা এনরোল মানে ঢোকার জন্য বা অনুমতির জন্য বা প্রবেশের জন্য কি করতে হবে, একবার প্রবেশের জন্য তাকে কি করতে হবে, 10টা কন্টেন্টস জমা দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা কি হইলো জিনিসটা কিন্তু আমি 100টা কুপন বিক্রি করছি, একটা কুপন কত করে, 100 টাকা করে। তাহলে আমি মূলত কত টাকার জিনিস বিক্রি করছি, 10,000 টাকা জিনিস। এখন আমি যে 10,000 টাকা জিনিস বিক্রি করছি, আমি কিন্তু 10,000 টাকা পাইছি। ক্যাশ কত, ডেবিট 10,000, ক্যাশ ডেবিট কত, 10,000। তো ক্যাশ ডেবিট যদি 10,000 টাকা হয়, এখন তোমরা বলো তো, আমি যে টিকিট বিক্রি করলাম আমি কি সেবা দিয়ে দিছি? আমি কিন্তু জাস্ট টিকিট বিক্রি করছি, এবং আমি কিন্তু বলছি টিকিট বিক্রি করছি প্লাস হচ্ছে সে একবার এডমিশন নেওয়ার জন্য, একবার এডমিশন নেওয়ার জন্য তাকে কি 10টা কন্টেন্টস বা 10টা কুপন দিতে হবে। একবার আমাদের প্রতিষ্ঠানে ঢোকার জন্য আমি তার কাছে কি করছি, তার কাছে আমি 100টা কুপন বিক্রি করছি, ধরো 100টা কুপন বিক্রি করছি, ঠিক আছে? তো 100টা কুপন বিক্রি করছি। তো এখন সে আমাদের প্রতিষ্ঠানে ঢুকবে টিকিট দেখায় সে ঢোকার জন্য তার কতটা কুপন লাগবে, 10টা। সে একবার অ্যাডমিশন বা একবার আমাদের প্রতিষ্ঠানে আয়সা ঘুরে যাওয়ার জন্য সে 10টা কি করবে, টোকেন দেখে আমাদের প্রতিষ্ঠানে ঢুকবে। এখন আমরা তো টিকিট বিক্রি করছি, বলো তো আমরা কি সম্পূর্ণ সেবাটা দিয়ে দিছি নাকি দেই নাই? বলো। যারা বলছো দিয়ে দিছি বলো হ্যাঁ, আর যারা বলতেছো দেই নাই তারা বলো না। বলো তো আমরা কি সম্পূর্ণ সেবাটা দিয়ে দিছি? বলো, আমরা কি সম্পূর্ণ সেবাটা দিয়ে দিছি? আমরা কিন্তু দেই নাই। ক্যাশ ডেবিট অনেক অস্থির লাগতেছে, বুঝছো? কিছু কর্মে অনেক খারাপ লাগতেছে। আমরা সম্পূর্ণ সেবা দিই নাই। তোমরা কিভাবে বুঝলে যে আমরা সম্পূর্ণ সেবাটা দেই নাই? হ্যাঁ, তো খেয়াল করো, আমি তোমাদের একটা জিনিস বুঝাই। ধরো আমাদের একটা পার্ক আছে, কি আছে, পার্ক, ঠিক আছে? তো বিদেশ অথবা অন্যান্য দেশে যেমন দুবাই শপিং মল বা তোমার এই যে বুর্জ খলিফা যেটা আছে, বুর্জ খলিফা অথবা দুবাই শপিং মল, বিভিন্ন মানে বড় বড় এক্সপেন্সিভ যে বিষয়গুলো আছে, তারা কিন্তু টিকিট গুলো অনেক আগে বিক্রি করে, ঠিক আছে? অনেক আগে বিক্রি করে। এখন সাপোজ মনে করো আমরা তাদের কাছে 10টা টিকিট কিনলাম, ঠিক আছে? 10টা টিকিট কিনলাম, আমরা প্রতি একটা টিকিটে মনে করো বুর্জ খলিফায় একদিন গিয়ে নাস্তা করে আসতে পারবো। কতদিন? একদিন গিয়ে নাস্তা করে আসতে পারবো। তাহলে আমি 10টা টিকিটে কতদিন যেতে পারবো? 10 দিন। তাহলে এখানেও সেম খেয়াল করো, এখানে যে আমরা 100টা কুপন বিক্রি করছি, একটা লোক আমাদের প্রতিষ্ঠানে আয়সা এডমিশন নিতে বা ইনরোল করার জন্য সে 10টা কুপন নিয়ে তাহলে কতবার, অনেকবার আসতে পারবে। তার মানে কি সেবাটা কিন্তু এখনই দিয়ে দিই নাই, সেবাটা কিন্তু একটা ভবিষ্যৎ মানে ফিউচার সেবা, মানে সে আরো দিবে। এখন তুমি যদি পার্ক অথবা বুর্জ খলিফার মতো বিষয় চিন্তা করো, যে তুমি 10টা টিকিট বিক্রি করছো, এখন তুমি একটা করে টিকিট দেখে একবার করে এর ভিতরে আসতে পারবে। এখন তুমি পার্কের মালিক, এই পার্কের মালিকটা, তুমি যদি পার্কের মালিক হও, তুমি ক্যাশ টাকা পাইছো, কত পাইলা, ওখানে 10,000 টাকা ডেবিট। এখন যতদিন পর্যন্ত এই ব্যক্তির কাছে টিকিট থাকবে ততদিন পর্যন্ত তুমি এই ব্যক্তির কাছে দায়বদ্ধ। তার মানে কি তুমি সেবা দেওয়ার জন্য তার কাছে অগ্রিম টাকা নিছো। এখানে কিন্তু বলা আছে যে সে 10টা কুপন দিয়ে যে কোনো সময় কি করতে পারবে, ইনরোল করতে পারবে, প্রবেশ করতে পারবে ওয়ান এডমিশন। তার মানে এটা একটা টিকিট সেলের মতো কুপন। বুর্জ খলিফার টিকিট কিনছো অথবা কোনো একটা পার্কের টিকিট কিনছো, যেখানে তুমি 10টা টিকিট কিনছো এবং একটা টিকিট দিয়ে প্রতিদিন গিয়া ঘুরে আসতে পারবা, একবার করে কি করতে পারবা, ঘুরে আসতে পারবা। তাহলে এই যে কোম্পানি তোমার কাছে টিকিটটা বিক্রি করলো, সে বিনিময়ে কি পাইলো, ক্যাশ টাকা পাইলো। এবং সে তো তোমাকে সম্পূর্ণ সেবা দিয়ে টাকাটা নেয় নাই, সে তোমাকে সেবার একটা কি দিছে, ফ্যাসিলিটিস দিছে। তো তোমার সম্পূর্ণ সেবা তুমি পাওয়া পর্যন্ত আমি তোমার কাছে দায়বদ্ধ থাকবো। তাহলে আমরা সেবা সম্পূর্ণ দেওয়ার আগে আমরা যে টাকাটাকে নিয়ে যাই, সেটাকে আমরা কি বলি, অগ্রিম সেবায়। সেজন্য আমাদের একটা দায় বাড়ছে, আমাদের কি হবে, আন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আশা করি এখন তোমাদের বুঝতে সুবিধা হয়েছে।
তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 10,000 টাকা। তাহলে আমাদের এখানে সেম জার্নালটা এটাই হবে, ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস, দেখতে মন যেতেছে না, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 10,000 টাকা। সবাই একটু লাভ দিক দিয়ে দাও, ভালো করে বুঝতে পারলে সবাই একটু লাভ দিয়ে দাও, ঠিক আছে? এখন একজন বলতেছে এখানে ব্যাংকের কথা বলছে, এই ব্যাংক মানে তো ওই ব্যাংক না, এই ব্যাংক মানে হচ্ছে কন্টেন্টস, ঠিক আছে? মানে 10টা কুপনের কথা বলা হয়েছে, মানে জাস্ট আমাদের একটা খাম থাকে না, খামটাকে এখানে ব্যাংক ইউজ করা হয়েছে। ব্যাংক বা টিকেটের যে এটা থাকে, ধরো 10টা টিকেটে তোমার একটা হয় বা 10টা কুপন একটা টিকিট হয়, প্রতি কন্টেন্টস আর কি, ইচ ব্যাংক কন্টেন্টস মানে প্রতিটা কন্টেন্টসে 10টা কুপন, মানে তোমার একটা কন্টেন্টসে ধরো 10টা কাগজ, এটাকে এখানে ব্যাংক শব্দ ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে কি তোমরা বুঝতে পারছো যে এটা আমরা জাস্ট টিকিট বিক্রি করেছি। এখন যতদিন পর্যন্ত এই ব্যক্তির কাছে টিকিট থাকবে ততদিন পর্যন্ত আমরা কি তাকে সেবা দিতে হবে। তাহলে আমরা সেবা না দিয়ে আমরা টিকিট বিক্রি করে আগে টাকা নিছি, সেই জন্য এটা জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, যেহেতু আমরা আজকে মাত্র কি করেছি? বিক্রি করেছি। তাহলে এরকম জার্নালের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কি তোমাদের কি মনে রাখতে হবে যে এই যে বিষয়টা ঘটছে, ঘটনাটা এটা একটা পার্কের মতো অথবা একটা প্রতিষ্ঠানের মতো, যে প্রতিষ্ঠান কোনো একটা কন্টেন্ট বিক্রি করছে। কন্টেন্ট বিক্রি করা মানে কি তাকে দীর্ঘদিন ধরে সে সেবা দিবে, টিকিট তার কাছে যতদিন থাকবে তাকে সেবা দিবে। তাহলে এটা কি অগ্রিম সেবায় অথবা আনআর্ন সার্ভিস রেভিনিউ অনুপার্জিত সেবায়, নগদ বালে ডেবিট সেবায় বালে ক্রেডিট। ওকে, এটাই তোমাদের এখানে সবথেকে বেশি কঠিন। এরপর দেখো কি লিখছে 30 নাম্বার, রিসিভ ৭৯,০০০ টাকা ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি। রিসিভ ৭৯,০০০ টাকা ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি। তো আমরা অ্যাডমিশন ফি পাইছি, আমাদের ক্যাশ টাকা পাইছি, ক্যাশ ডেবিট কত টাকা? ৭৯,০০০ টাকা। তাহলে আমরা অ্যাডমিশন বাবদ পাইছি, অ্যাডমিশন একটা হচ্ছে আরেকটু আগে আমি তোমাদেরকে বুঝাইছি। তাহলে অ্যাডমিশন ফি কি? অ্যাডমিশন ফি ক্রেডিট কত? ৭৯,০০০ টাকা, ঠিক আছে? এটা বুঝতে পারছো? এরপর দেখো কি লিখছে ৩১, পেড ৮,০০০, পেড কত? ৮,০০০ অন অ্যাকাউন্ট, পরিশোধ করা হয়েছে ৮,০০০ টাকা অন অ্যাকাউন্ট ফর অ্যাডভার্টাইজিং ইন কার্ড অন জুলাই ৪, ২০১৯। আমরা পেড করেছি অন অ্যাকাউন্ট বকেয়া ফর অ্যাডভার্টাইজিং, বকেয়া বিজ্ঞাপনের জন্য, ইন কার্ড মানে ঘটেছে, যেটা কত? অন জুলাই ৪, ২০০৪ তারিখে ঘটছে। কত দেখো, তাহলে আমাদের বকেয়া বিজ্ঞাপন যে আমাদের যে বকেয়া বিজ্ঞাপন যে আমাদের কাছে পাইতো সেটা আমাদের জন্য কি ছিল বলতো? সম্পদ নাকি দায়? বকেয়া বিজ্ঞাপন বাবদ যে আমাদের কাছে ১০,০০০ টাকা পাইতো সেটা আমাদের জন্য কি ছিল? সম্পদ নাকি দায়? বলো। বকেয়া বিজ্ঞাপনের জন্য যে আমাদের কাছে ১০,০০০ টাকা পাইতো সেটা কি সম্পদ নাকি দায়? দায়। এখন যদি আমরা এই টাকাটা দিয়ে দিচ্ছি কত তারিখে? ৩১ তারিখে দিয়ে দিলে আমাদের দায় কমছে না? অবশ্যই কমছে। তাহলে তোমরা যেটা লেখো, আমি লিখবো হচ্ছে অ্যাডভার্টাইজিং পেয়াবল। তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট কমছে। কত টাকা দিচ্ছি দেখা, কিন্তু টাকা লেখা নাই, তার মানে সম্পূর্ণ টাকা ১০,০০০। ওকে, আমাদের ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ কি? ১০,০০০ টাকা। ওকে, আমি সবাইকে বলতেছি এই যে আমাদের ১০ নম্বর অঙ্কটাতে আমার মনে হয়েছে যে আমি সবগুলো তোমাদেরকে করাইছি আগেই, এগুলো পারবা। তো এরপর আমি দুই তিনটা ভালো করে আলোচনা করেছি এবং ২৭ নম্বর সব থেকে বেশি আলোচনা করছি। এটা মনে হয় তোমাদের আর প্রবলেম হবে না আশা করি। এখন এই ১০-এর মধ্যে যাদের প্রবলেম আছে যে এখানে কোনটা বুঝো নাই, একটু তারিখটা বলো, আর যারা বুঝছো অল ক্লিয়ার লিখে দাও। এই ১০ নম্বর অঙ্কটার মধ্যে কে কত তারিখ বুঝো না একটু তারিখটা লেখো, আর যারা বুঝছো অল ক্লিয়ার লিখে দাও। ও এখানে কি ৮,০০০ টাকা লেখা আছে? সরি, তাহলে ৮,০০০ টাকা লেখা থাকলে এখানে ৮,০০০ টাকা হবে। আমি খেয়াল করি না যে ৮,০০০ টাকা লেখা আছে। থ্যাংক ইউ। তো যেহেতু ৮,০০০ টাকা লেখা আছে এখানে ৮,০০০ টাকা হবে, বুঝতে পারছো? থ্যাংক ইউ। কে জানি বললা? ও আচ্ছা, ইসমাইল হক। ওকে, আর কে জানি আছে? হ্যাঁ, মাইশা খান। থ্যাংক ইউ।
আমি তো এখান থেকে পড়ে এখানে যে চলে গেছি, আমি আর এখানে টাকা যদি খেয়াল করি অথচ পড়ে গেছি 8,000 টাকা। ওকে, তো যেহেতু আমরা 8,000 টাকা দিচ্ছি, তাহলে 8,000 টাকা দায় কমছে ডেবিট, ক্যাশ কমছে 8,000 ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, গুড। আর কি আছে? ওকে, বলছে এটা, তাহলে আর কোনো প্রবলেম নাই? দেখি তো কে কে কার কি সমস্যা আছে কিনা। আচ্ছা, ফাহিমা অল ক্লিয়ার, রাশেদ অল ক্লিয়ার, চৌধুরী সরকার, মিমিয়া ইসলাম মিম অল ক্লিয়ার, রাশেদ, ইসমাইল, ইমনদার, নিপা আক্তার, প্রীতি আহমেদ। আচ্ছা, বুঝতে পেরেছি। আশরাফুল, শামিম, আমিন খান, সুমি, আব্দুল কাদের, তারপর হচ্ছে শাহরিয়ার নিশাত অল ক্লিয়ার, মাইশা খান, এস এ শামিম, তারপর হচ্ছে কি সীমা শাহ অল ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এমডি রবিউল ইসলাম মুমিন। অ্যাডমিশন ফি এর জায়গায় যদি সার্ভিস রেভিনিউ দেই তাহলে কি প্রবলেম? না, প্রবলেম হবে না, কিন্তু এই ক্ষেত্রে অ্যাডমিশন ফিটাই সুন্দর। আমি বলছি একটু আগেও যে অ্যাডমিশন ফিটা আমরা কিন্তু নর্মালি একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম অনুপাতে নেই, এটার সাথে সার্ভিস বা সেবা এটা একদম রিলেটেড ভাবে জড়িত না, মানে সরাসরি ভাবে, ঠিক আছে? তো সেজন্য আমার এখানে অ্যাডমিশন ফিটা দিলে সুন্দর হয়, কারণ এটা সেবার সাথে অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে আমাদের সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আমরা একটা অ্যাডমিশন ফি নেই। এই অ্যাডমিশন ফি এর সাথে সেবার সম্পর্ক নাই কেন আমি একটু আগে বলছি। তুমি আমার কাছে ধরো ভর্তি হয়েছো একটা জিনিস নিয়ে, একটা কলেজে ধরো ভর্তি হয়েছো, কলেজে ভর্তি হওয়া কিন্তু ভর্তি হওয়ার ফর্মালিটি তোমাকে টাকা দিতে হবে, আবার পড়ার জন্য আবার আলাদা করে বেতন দিতে হবে, তো এরকম ধরতে পারো। তো সেই জন্য আমি এই ক্ষেত্রে একটু তোমাদেরকে সাজেস্ট করি যে এখানে অ্যাডমিশন ফিটাই লেখো, সার্ভিস রেভিনিউ লেখতে যে কেটে দেবে এরকম না, তবে সার্ভিস রেভিনিউ লেখাটা সুন্দর হবে। আচ্ছা, ওকে। এখন তোমাদের সাথে একটু কথা বলবো যে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, 10 পর্যন্ত ছিল 11। দেখো 11 তো সেম, 11 তো দেখো সেম একটা অঙ্ক, দেখো লেখা আছে 11 নম্বরটা, পয়েন্টার পার্ক was started April on 1 by C.J. Mendes. The following selected events and transaction occurred during April. এখানে দেখো সেম অনেক কিছু জানালা আছে, তারপরে দেখো এখানে 25 নাম্বার, সোল্ড 100 কুপন, ইচ 25 টাকা, ইচ বুক কন্টেন্টস, প্রতিটা বই কন্টেন্টসে 10 কুপনস দ্যাট ইন্টাইল, এটা কিন্তু ইন্টাইল অর্থ থেকে কি প্রবেশ করা, দ্য হোল্ডার টু ওয়ান এডমিশন টু দ্য পার্ক। বলা হয়েছে 100টা কুপন সোল্ড করেছি, প্রতিটা 25 টাকা, এবং এই ইচ বুক কন্টেন্টস, প্রতিটা বুক কন্টেন্টসে আবার এখানে ছিল ব্যাংক, এখানে কি ছিল ব্যাংক কন্টেন্ট ছিল, তো ব্যাংক আর বুক দুইটা ইউজ করা যাবে, সমস্যা হবে না। ওকে, তাহলে ইচ বুক কন্টেন্টস, প্রতিটা বইয়ের কন্টেন্টসে 10টা কুপন, দ্যাট ইন্টেল মানে তোমার এন্ট্রি করার জন্য 10টা করে লাগবে, প্রতিবার একবার এডমিশন করার জন্য। তাহলে খেয়াল করো সেম, কিন্তু এটার জানার কি হবে এবং কত টাকা হবে একটু বলো তো দেখি, এটার জানালটা কি হবে এবং কত টাকা হবে একটু বলো। অ্যাডমিশন ফি হিসাব সমীকরণে মূলধনের সাথে যোগ হবে, এটা আই। ইসমাইল হক, আচ্ছা একটু বলো, এটার হোমওয়ার্ক তো দিব রে ভাই, ক্লাসটা একটু 30 মিনিট পার হোক, হোমওয়ার্ক তো দিব আমরা, ঠিক আছে? তাহলে একটু তোমরা করে নাও। এটা জানাল কি হবে এবং কত টাকা হবে একটু বলো তো দেখি। 25,000, কেন? কারণ আমাদের প্রতিটার দাম কত, 25 টাকা, তাহলে 25 ইন্টু কত 100 টাকা কুপন, তাহলে সেখানে কত 2500 টাকা হবে, ঠিক আছে 2500। ওকে, তাহলে 2500 ক্যাশ ডেবিট, আলামিন বলছে, তারপর রবিউল বলছে, ফাহিমা, ঠিক আছে, নিপা আক্তার, ক্যাশ ডেবিট 2500, আনন্দ সার্ভিস ক্রেডিট। এই অঙ্কটা তোমাদের আশা করি আর ভুল হবে না। আচ্ছা, এরপরে তোমাদের হোমওয়ার্ক কি কি ছিল 15, 16, 17? বলো যে 15তে কোনটা সমস্যা আছে একটু বলো।
9 নাম্বার ছিল 15, 16, 17। 15 থেকে কোনো সমস্যা আছে? 15তে কার কত নাম্বার প্রবলেম? যাদের প্রবলেম নাই লেখো 15 ক্লিয়ার। ঠিক আছে, যাদের প্রবলেম নাই লেখো 15 ক্লিয়ার। যাদের প্রবলেম নাই লেখো 15 ক্লিয়ার। যাদের 15 প্রবলেম নাই একটু ক্লিয়ার লেখো, আর যাদের প্রবলেম আছে বলো। পনেরো ক্লিয়ার। আচ্ছা, 15 10 নংটা দেখা দিলে ভালো হয়, এটা হচ্ছে মাহফিদের কথা। 15 10 নাম্বারটা সবাই একটু খেয়াল করো। 15 10 কি লেখা আছে এখানে? সার্ভিস রেন্ডার্ড ফর 25,000 বাট নট কালেক্টেড। এটার মানে হচ্ছে তুমি সেবা দিছো কিন্তু টাকা এখনো পাওনি। তো যেহেতু টাকা তুমি পাও নাই, তার মানে তুমি একজনের কাছে টাকা পাইবা, যাদের কাছে টাকা পাবা সেটা হচ্ছে সম্পদ। এবং এই যাদের কাছে টাকা পাবে সেটাকে ইংলিশে বলা হয় দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে সম্পদ বাড়ছে ডেবিট কত? 25,000। আর তুমি সেবা দিচ্ছ, সেবা দিয়ে আয় করছো, আয় বলে ক্রেডিট হয়, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে কত? 25,000 টাকা। ওকে, আর কার কার 15 ক্লিয়ার? আচ্ছা, আলামিন, আলামিন কি বুঝাই দিমু বলো? আলামিন কি বলছো তুমি? 15 কত বুঝাই দিমু বলো? 3টা ক্লাস করার পর বুঝতে পারবো কোথায় প্রবলেম। হ্যাঁ, 3টা ক্লাস করতে হবে, 1টা 2টা 3টা ক্লাস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি প্রবলেম আছে? নাই। 16 নাম্বার বলো তো দেখি। যাদের 16 নাম্বার প্রবলেম আছে বলো, আর যাদের প্রবলেমে লেখো 16 ক্লিয়ার। সবাই একটু 16 ক্লিয়ার লেখো। যাদের 16 নাম্বার প্রবলেম আছে লেখো কত কত তারিখ সমস্যা, আর যাদের প্রবলেম নাই লেখো 16 ক্লিয়ার। যাদের সমস্যা আছে মনে হয়, বিশেষ করে 1 নাম্বার ক্লাস 100% করতে হবে। 1 নাম্বার ক্লাস করবা, তারপর হচ্ছে তোমরা 2 নাম্বার করবা, তারপর 3 নাম্বার করবা, দেখবা এই চ্যাপ্টারের সব অঙ্ক পারবা, সব জানার পর। 16 নাম্বারও ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তোমাদের এই ডাব্লিউটার সমস্যা থাকলে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। 17টা হোমওয়ার্ক ছিল, সবাই 17 নম্বরটা ক্লিয়ার লেখো। আর যাদের 17 নম্বরে কোন তারিখে প্রবলেম বলো, তারিখটা বলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এর থেকে সুন্দরভাবে আর কিভাবে সেবা দেবো বলো? এত সুন্দর করে তোমাদেরকে লাইভে বুঝাই, তারপর আবার এইচডব্লিউ তে যদি প্রবলেম থাকে সেটা তোমাদের সামনে নিয়ে আসে। জাস্ট তোমরা বলবা স্যার আমি এত তারিখটা পারি না, তাহলে তোমাকে এত তারিখটা বুঝাই দিব। তা তোমার এই অ্যাকাউন্টিং সাবজেক্টে স্টুডেন্ট যে A+ পায়, কি জন্য পায় বুঝতে পারছো? এই জন্যই পায়। এখন তোমরা অনেকেই কিন্তু অ্যাকাউন্টিং এ পেড কোর্স চাও, যে স্যার অ্যাকাউন্টিং এ পেড বেশি ভর্তি হবে। ভাই ফ্রিতে পড়াই, এটা ভালো লাগে না। ফ্রিতে পড়ে A+ পাই, এটা ভালো লাগে না। এখন টাকা দিয়ে পড়ালে কি আমি এত ভালো পড়াতে পারবো? না, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি তোমাদেরকে পড়াই। তো আমি যে জিনিসটা ফ্রি পড়াই সেটা আবার টাকা দিয়ে পড়াই না, এটা হচ্ছে আমার মানে আমার ক্যারেক্টার। ঠিক আছে, আমি যে জিনিসটা ফ্রি পড়াই সেটা টাকা দিয়ে পড়াই না, এটা আমার ক্যারেক্টার। বুঝতে পারছো? আচ্ছা, আর যেটা আমি টাকা দিয়ে পড়াই সেটা সম্পূর্ণভাবে আবার ফ্রি পড়াই না। তাহলে তোমাদের অ্যাকাউন্টিং, সকল ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ফ্রি, এটা কোনো পেড বেচ নাই। আর ফিনান্স ইকোনমিক্সের সম্পর্কে তোমরা জানো, অলরেডি ভর্তি শুরু, তোমাদের কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে। তোমরা জাস্ট ভর্তি হইবা আর ক্লাস করবা। ক্লাস মনের মতো না হলে 30 দিন ক্লাস করবা, টাকা ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, রাশমি শিল দিয়া ও বলছে যে 17 এর কত 10। ও আচ্ছা, তাসলিম তোহা হিমা আপু, তুমি ক্লাসগুলো আগের ক্লাসগুলো করে নিও। আচ্ছা, 17তে কার কয়েকটা সমস্যা আছে?
12 নাম্বার। আচ্ছা আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। 17 নম্বরে কার কি সমস্যা আছে? 17 12 নাই। আচ্ছা দেখতেছি 17 নম্বর কার কার সমস্যা। 17 10 নম্বরটা সমস্যা। এই 10 নম্বর বলে কার সমস্যা? এটা 10 নম্বরটা প্রত্যেকটা অঙ্কেতে ছিল রে ভাই। আচ্ছা 17 নম্বর 1 নম্বরের সমস্যা বলে 1 নম্বর বলে প্রবলেম শুনি। এটা তো ইনভেস্ট, এটা হচ্ছে নগদ অন ডেবিট, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওল্ড ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবা। আচ্ছা তোমাদের ফিনান্স এবং ইকোনমিক্স এর পেড কোর্সের ক্লাস শুরু হবে 25শে মে। এর ভিতরে তোমরা সবাই ভর্তি হয়ে যাবা। তাড়াতাড়ি ভর্তি হলে সবগুলো লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস শুরু 25শে মে। আচ্ছা আমি 10 বুঝাই দেই, 17 10টা বুঝাইতেছি, ঠিক আছে? 17 20 নাকি সমস্যা। ওকে আমরা একটু 17 10 এবং 17 20টা একটু বুঝাই। প্রোভাইড ডেন্টাল সার্ভিস। ডেন্টাল সার্ভিস মানে কি? দাঁতের। এই যে দেখ লেখা আছে লাইসেন্স ডেন্টিস্ট। এটা কিন্তু অঙ্ক করাইছি আমি আর আগের একদম সেম অঙ্ক করাইছি, সেম 2 নাম্বার ক্লাসে আছে। প্রোভাইড ডেন্টাল সার্ভিস এন্ড বিল্ড। আমরা একজনকে সেবা দিছি এবং বিল করছি। বিল করা মানে কি? বাকি। ইন্স্যুরেন্স কোম্পানি মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কিছু লোক অথবা কাউকে সেবা দিছি, সেখানে আমরা বিল করছি, কোনো টাকা নিয়ে নেই। তাহলে টাকা যেহেতু নেই, আমাদের দেনাদার বাড়ছে। তো দেনাদার হলে সম্পদ বলে কি? ডেবিট 5100। সার্ভিস রেভিনিউ সেবায় বাড়ছে ক্রেডিট 5100। বাকিদের দেওয়ার কারণে আমার সম্পদ বাড়ছে, দেনাদার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেবায় ক্রেডিট, ঠিক আছে? 5100। এরপরে 20 নাম্বারটা দেখ, রিসিভড 2100 টাকা ফর সার্ভিস কমপ্লিটেড এন্ড ডেলিভার্ড টু জন স্যান্ডেল। এখানে কি বলছে দেখো, রিসিভ 2100, আমরা 2100 টাকা পেয়েছি ক্যাশ ফর সার্ভিস, সেবা দেওয়ার জন্য নগদে, কমপ্লিট এবং সেবা আমরা কমপ্লিট করে টাকা নিছি, এন্ড ডেলিভার্ড টু জন স্ট্যানলি, এবং আমরা ডেলিভার করে দিয়েছি। মানে ডেলিভার মানে কি? তাদেরকে সেবা প্রদান করে ফেলছি। তাহলে সেবা প্রদান করে আমরা 2100 টাকা নিছি। তাহলে আমাদের কি ক্যাশ টাকা বাড়ছে, ক্যাশ ডেবিট 2100 টাকা, সম্পদ বাড়ছে ডেবিট, এবং আমাদের সেবা আয় বাড়ছে, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্যাশ ডেবিট 2100 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2100 টাকা, ঠিক আছে? তো তোমাদের বুঝতে হবে আগে 3টা অঙ্ক, 3টা ক্লাস দেখতে হবে। আমি যে কথাগুলো বলতেছি সবাই কিন্তু বুঝতেছে ভালো করে। ওকে থ্যাংক ইউ। বেশি বেশি এইচডব্লিউ নাই আজকে, আমি তোমাদের এইচডব্লিউ দিব, তোমরা অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অনেক খুশি হয়ে যাবে আজকে এইচডব্লিউ তে। ওকে, তাহলে আমাদের আর কিছু করার নেই। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাছে এই শীটের পিডিএফটা কিন্তু চলে গেছে। যারা পাও নাই, আমি আবারও কালকে সকালে পিডিএফটা দিয়ে দিব। দেখো তোমাদের এইচডব্লিউটা দেখো, এইচডব্লিউটা এখানে C1 থেকে C18 পর্যন্ত যেতগুলো অঙ্ক আছে এই শীটে, C1 থেকে C18 অঙ্কটা আছে। এই সবগুলা জার্নাল তুমি করবা। কি করবা? সবগুলা জার্নাল, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। C1 থেকে C18 আমার জানা মতে তোমাকে আমি যে ক্লাস করাইছি আজকে পর্যন্ত 4টা ক্লাস, এই 4 ক্লাসে এখানে আর কোনো সমস্যা নাই। তারপরেও C1 থেকে C18 সবগুলা জার্নাল তুমি দেখবা, এবং যেগুলা খাতায় করছো ওইগুলা বাদ, যেগুলা খাতায় করো নাই ওইগুলা খাতায় করবা। তার মানে তুমি প্রথম 1 থেকে একবারে শুরুতে সবগুলা জার্নাল দেখবা, ঠিক আছে? সবগুলা জার্নাল কি দেখবা। যেই জার্নালটা তোমরা পারো না সেই জার্নালটা নোট করে নিবা, যে আমি এত নাম্বারে এত তারিখে জার্নালটা পারি না। সবাই করার পর সবার যে প্রবলেমগুলো জমা হইব, ওই প্রবলেমগুলো নিয়ে আমি একটা প্রবলেম সলভ ক্লাস দিব নেক্সট ক্লাসে। কি ক্লাসে? নেক্সট ক্লাসে। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকলো? C1 থেকে C18 পর্যন্ত, C1 থেকে কি C18 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা যতগুলা খাতায় পারো করবা, যারা খাতায় 4-5টা করবা, বাকিগুলো দেখবা যে তুমি পারতেছো কিনা। আমার জানা মতে তুমি এখানে সব জার্নাল পারবা। তারপরেও তোমাদের ছোটখাটো প্রবলেম থাকতে পারে, প্রবলেম সলভের জন্য আমরা নেক্সট ক্লাসে কি দিব, এই জাবেদার শীটের যা প্রবলেম আছে সেটার প্রবলেম সলভ একটা ক্লাস দিব। এরপরে ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের পরীক্ষা হবে। জাবেদাতে কি হবে? পরীক্ষা হবে। 10 নম্বরে কি হবে? পরীক্ষা হবে। আর তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষার নাম্বার কাউন্ট করা হবে। এই পরীক্ষাগুলোতে যারা
প্রথম সারিতে 10 জন থাকবো, মানে টোটাল আমরা তো অনেক 10টা পরীক্ষা নেব। 10টা পরীক্ষায় যারা প্রথম 10 জন থাকবা, ঠিক আছে, 10 জনকে 10 সেট বই দেওয়া হবে। 10 সেট বই, বুঝতে পারছো? 10 সেট সাজেশন বই দিবে। সবাই কি অল ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো আমার কথা? ফিনান্স ক্লাস করবা? ফিনান্স ক্লাস তো তোমাদেরকে দিমু আমি, তোমরা ফিনান্স ক্লাস তো অবশ্যই করবা। এই চ্যাপ্টারের পরে অ্যাকাউন্টিং ইকুয়েশন শুরু হবে। এই চ্যাপ্টারের পরে অ্যাকাউন্টিং ইকুয়েশন শুরু হবে। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন 12 4 নাম্বারটা। হ্যাঁ, ওরা একটু 12 4 নাম্বারটা বুঝাই দিই। ওর নাম কি? মাহফিজ হাসান। এবার 12 4 নাম্বার তো নাই। 12 কত তারিখ বল? 12 কত তারিখ বলো? কোনটা 12 কোনটা? এখানে 12 4 তো নাই। এক্সাম হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে প্রবলেম সলভ ক্লাস। আজকে কি বার? সোমবার নাকি? হ্যাঁ, বুধবার হবে প্রবলেম সলভ ক্লাস, শনিবারে তোমাদের পরীক্ষা হবে। 2 নাম্বারটা বলে 2 নাম্বার। এবার এটা তো সুন্দর করে বুঝাইছি। পারচেজ এ ভ্যান ফর ডেলিভারিজ। তুমি একটা পারচেজ করেছো এ ভ্যান, একটা গাড়ি, মানে একটা ভ্যান গাড়ি, ফর ডেলিভারিজ, পণ্য ডেলিভারি দেওয়ার জন্য। ফর টাকা 10,000, ঠিক আছে? ফর টাকা কি 10,000? তুমি 10,000 টাকা একটা ভ্যান কিনছো, তো ভ্যান হচ্ছে তোমার জন্য সম্পদ। তাহলে তুমি কি লিখবা? তুমি কি লিখবা? ডেলিভারি ভ্যান কি? ডেলিভারি ভ্যান ডেবিট। ডেলিভারি ভ্যান ডেবিট কত টাকা? 10,000 টাকা। তুমি 10,000 একটা ভ্যান কিনছো, তোমার সম্পদ বাড়ছে ডেবিট। মিস্টার মুন পেড কত? 2,000। এবং আমরা এটা পেড করেছি কত? 2,000। এটা কিন্তু মিস্টার মুনের অঙ্ক। পেড করেছি 2,000, তো 2,000 টাকা পেড করেছি, 2,000 টাকা ক্যাশ কমে গেছে, 2,000 টাকা ক্রেডিট ইন ক্যাশ, আমরা নগদে পেড করছি। এন্ড সাইন এ নোটস পেয়াবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। এবং আমরা সাইন করেছি একটা নোটস পেয়াবলে ফর দ্য রিমেনিং ব্যালেন্স, মানে অবশিষ্ট টাকার জন্য। তাহলে আমি 10,000 টাকা একটা গাড়ি কিনছি, 10,000 টাকা ডেবিট, ক্যাশ দিছি 2,000, 2,000 টাকা ক্রেডিট। তাহলে আমি 10,000 এর মধ্যে যদি আমি 2,000 টাকা দিয়ে দেই, আমার কাছে সে কত পাইবো? 8,000। তো সে যদি 8,000 টাকা পাই, এই 8,000 আমি কোথায় সাইন করেছি? নোটস পেয়াবল। যে নোটের মাধ্যমে আমাদের কাছে কেউ টাকা পায় সেটাকে বলা হয় নোটস পেয়াবল, মানে প্রদেয় নোট। তাহলে সেটা কি দায় না? একটা দায় বাড়ছে। দায় বলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে তুমি কি লিখবা? নোটস পেয়াবল ক্রেডিট। নোটস পেয়াবল ক্রেডিট কত টাকা? 8,000 টাকা। ওকে, তাহলে তুমি একটু ক্লিয়ার লিখে দাও। 12 নাম্বার তুমি যেটা প্রবলেম বলছিলে একটু ক্লিয়ার লিখে দাও। এখন বলতেছো তোমরা 9 20 11 30, সমস্যা নাই, আর বুঝাবো না আজকে। তোমাদের কাজ হচ্ছে সবগুলা জার্নাল করো, প্রবলেমগুলা খাতায় নোট করো। আমি পরবর্তী ক্লাসে লাইভে আসবো, এভাবে দাঁড়াবো, আমি বলবো যে কার কোনটা সমস্যা বলবা, আর আমি সলভ করে দেবো, ঠিক আছে? ওকে, তোমাদের কাজ কি? C1 থেকে C18 পর্যন্ত যতগুলা জার্নাল আছে খাতায় করো, মুখে করো, যেমনি করো, করে আমাদের গ্রুপে জমা দিবা, ঠিক আছে? মিনিমাম 5টা অঙ্ক তো করবোই, গ্রুপে জমা দিবা, আর বাকিগুলো চোখ দিয়া, হাত দিয়া, মুখ দিয়া দেখবা, করবো, ঠিক আছে? তারপর আমরা নেক্সট ক্লাসে সবগুলা জার্নাল আমরা সলভ করবো একসাথে, যার যেটা প্রবলেম আছে সলভ হয়ে যাবে, এবং আমরা জাবেদায় অনেক হেভি একটা জ্ঞান অর্জন করবো, যে জ্ঞানের মাধ্যমে আমরা সকল জাবেদা করতে পারবো, ঠিক আছে? ওকে, তো আজকে এতটুকুই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।